আগে একটা আর্টিকেলের জাস্ট হেডিংটা পড়েই চমকে উঠলাম আমি, রক স্টার্স এট 40 এন্ড হাউ দে কিপ ফিট। হেডলাইনটা পড়ে আমার মনে থাকে এই আর্টিকেলটা আর পড়বো না। তার তো রূপম একটা ভদ্রস্থ স্কোর পেয়েছে, আমার তো বিভৎস দিয়েছে, 5.5 দিয়েছে। হ্যাঁ, আমার এই বৃদ্ধের আর্টিকেলটা এই শিরোনামটা দেখেই সিধুর কথাই মনে পড়ছিল। তোমাদের দুজনকে একসঙ্গে আমার শেষ মনে আছে কবে, 2006-07 বোধ হয়, একটা পার্টি ডিনার খেতে যাওয়া হয়েছে আর্সেলানে পার্ক সার্কাসে। কুট্টি ছিল সঙ্গে সেবার। তুমি বোধহয় কুট্টির পেছনে লাগছিলে, কুট্টি আলটিমেটলি সামলাতে না পেরে প্রচন্ড রেগে গিয়ে তোমার উপর এক ঝাঁক জল ঢেলে দিয়েছিল। সমানে মারামারি করছিল, আমি ছিলাম নীরব দর্শক। এক গ্লাস জলটা আসলে জল কামান ছিল। আচ্ছা, তবে সেই সময় থেকে তোমরা দুজনে এখন, মানে ধরো একটা 20 বছরের ছেলে আর একটা 30 বছরের ছেলের মধ্যে তো মানসিকতার অনেকটা তফাৎ হয়, কিন্তু একটা 30 বছরের ছেলে আর একটা 35 কি 37 বছরের ছেলের মধ্যে বোধহয় অতটা তফাৎ হয় না। তোমাদের দুজনের ক্ষেত্রে সেই ধরো ওই রাতটা থেকে এখন তোমাদের ভাবনা চিন্তা, তোমাদের গান কতটা পাল্টেছে? তুমি ম্যাচুরিটি যে প্রসঙ্গটা বললে একদমই ঠিক বললে, যে ম্যাচুরিটি পাল্টায়, মানুষের ভাবনা চিন্তাগুলো পাল্টায়, কিন্তু সেটা বোধহয় অত বয়সের এক্স্যাক্টলি ওরকম মাপকাঠি দিয়েও হয় না। মানে এগুলো আরো বেশি হয়তো অভিজ্ঞতা নির্ভর। জীবনে যেমন মানে বয়সটা আসলে নাম্বার অফ লাইফ ইনসিডেন্টস দিয়ে মাপা উচিত বলে আমার মনে হয়। সো কাজেই 5 বছর না পেরোলেও 5 বছরের সমান অভিজ্ঞতা মানুষ 2 বছরেই পেয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে 2 বছর বাদেই তার সেই পরিবর্তনটা আসতে পারে। রূপম? আমি এখনো ওই স্টেজেই আছি বলে মনে করি। মানে ওই তখন একটু নীরব ছিলাম, এখন একটু সরব হয়েছি। তখন একেবারেই কথা বলতে পারতাম না, ভাবতে পারতাম, ঠিক কথা এক্সপ্রেস করতে পারতাম না। এখন হয়তো কুট্টি যদি এই আসরে থাকতো আমাদের সঙ্গে, এখন হয়তো আমি আরেকটু বেশি পার্টিসিপেট করতে পারতাম। সেই সময় আমি বড্ড বেশি বাচ্চা ছিলাম। আস্তে আস্তে আমার বয়সটা এই কতগুলো বছরে যেন বেশি বেড়েছে। ভিডিওতে একটা প্রসঙ্গ উঠে এসেছিল, সেটা হচ্ছে যে তোমরা দুজনেই যখন শুরু করেছিলে তখন একজন যে তোমাদের গান শুনছে, আমি যদি ধরে নিই, হি ইজ ইন হিজ মিড 30s নাও, সে তখন আর্লি 20s হয়তো ছিল। তোমাদের অডিয়েন্স তাহলে কে? তোমাদের অডিয়েন্স কি সেই পার্টিকুলার ছেলেটা যার তখন বয়স ছিল 21 আর এখন 35, নাকি তোমাদের অডিয়েন্স ধরো আয়রন মেডেন যেটা বলে যে যেখানেই যাই পৃথিবীতে দেখি সেই 18-19 বছরের ছেলেরাই, গত 30 বছর ধরে 18-19 বছর বয়সের ছেলেরাই দেখে যাচ্ছি আমাদের কনসার্টে। তোমাদের অডিয়েন্সটা কে? তোমরা কি সেই একটি পার্টিকুলার ছেলেকেই ধরে রেখেছো, না একটা পার্টিকুলার এজ গ্রুপকে ধরে রেখেছো? না, এক একটা জায়গায় এক এক রকমের অডিয়েন্স দেখি। যখন বিদেশে যাচ্ছি তখন যে এজ গ্রুপটা দেখি সেটা আলাদা। আবার যখন এখানে রেগুলার অনুষ্ঠান করছি, এখন ঘটনা হচ্ছে কাদের দেখছি, যারা স্টেজের সামনে আছে। একটা বিস্তৃত অঞ্চল জুড়ে জনসমাগম হচ্ছে, সেখানে যারা পিছনে আছে তাদের তো দেখতে পাচ্ছি না। যারা একটু বয়স্ক তারা নিশ্চয়ই প্রচণ্ড একটা ধাক্কাধাক্কির মধ্যে বা প্রচণ্ড একটা এক্সট্রা এনার্জি খসিয়ে সামনে এসে লাইন দেবে না, তারা একটু পিছন থেকে দেখবে। কাজেই হয়তো আমি এটাই বলতে পারি যে জনস্রোত আগেও যেমন ছিল এখনও তেমন আছে। প্রথম সারিটার পরিবর্তন হচ্ছে। প্রথম সারিতে নিশ্চয়ই আগে যারা ছিলেন তারা এখন হয়তো পিছনে আছেন, বা অনেকে হয়তো আসছেন না কনসার্টে। তারা মানে এরকমও মানুষ আছেন যাদের কথা আমি রিসেন্টলি একটা লেখায় লিখেছি, এখন প্রকাশিত হয়নি, যারা সেই সময় প্রত্যেকটা কনসার্টে আসতেন একদম শুরুর দিকে। এখন তারা আসেন না, কারণ তারা সময় পান না। রাস্তায় যখন দেখা হয় তারা সেই কথাটাই বলেন, তারা অসহায় হয়ে পড়েছেন তাদের প্রফেশনাল লাইফে, যে জন্য আসতে পারেন না। কিন্তু মনে মনে তারা আছেন। এবং এটাও ঠিক যে একটা কনসার্ট যদি আমি গতকাল করে থাকি, তার পরের দিনই আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন মানুষের কমেন্ট পাবো যে কালকে ফসিলসের অনুষ্ঠান প্রথমবার দেখলাম, দেখে ফ্যান হয়ে গেলাম। কাজেই এই নতুন ফ্যান হয়ে যাওয়াটা বন্ধ হয়ে যায়নি, সেটাও আছে। প্লাস পুরনোরাও আছেন তাদের নিজের নিজের জায়গায়। ক্যাকটাসের শো সারা বছরে আমরা যা শো করি তার 60% শো কলেজ শোজ। সেটা আগেও ছিল, এখনও আছে ইন্টারেস্টিংলি। সো প্রত্যেক বছরের নতুন 18, 19, 20দের আমরা
গান শোনাচ্ছি। আর যারা তুমি যেই প্রশ্নটা করলে যে যারা তখন আর্লি 20s ছিল তারা এখন মিড 30s আছে, তাদের মধ্যে আমি বলবো আমাদের সাথে জার্নিটা তারাই করছে যারা শুধুমাত্র খুচরো ফ্যান হয়নি, যাদের মনের মধ্যে আমাদের গানগুলো ঢুকে গেছিল। মানে শুধু শোয়ে এসে পাগলামি করলাম, চিৎকার করলাম, ইয়েস ইয়েস দারুণ, শোয়ের পরে মানে একটা রিয়াকশন দিলাম, সেটা এক ধরনের ফ্যানত্ব, কিন্তু আরো গভীর ফ্যানত্ব একটা হয়। তো যাদের কাছে ওই গানগুলো তাদের ভেতরে ঢুকে যায়, সো তারা কিন্তু জার্নিটা কন্টিনিউ করছে। সেই সংখ্যাটা বিরাট না হলেও খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা তোমরা ভিডিওতে ডিসকাস করছিলে, এটা আমারও ইন্টারেস্টিং মনে হয়, সেটা হচ্ছে যে ক্যাকটাস ফসিলস দুজনেরই তো সাউন্ড পাল্টেছে ওভার দ্য ইয়ার্স। এই যে পুরনো ফ্যানের প্রসঙ্গটা, তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এমন আছেন যাদের বক্তব্য হচ্ছে আরেকটা যদি একলা ঘর কিংবা আরেকটা হলুদ পাখি হয়, কিন্তু সেটা তো হবে না। সেটা হবে না, ফরচুনেটলি বা আনফরচুনেটলি হবে না। এবার যদি বুঝিয়ে বলতে হয় কাউকে যে কেন হবে না, মানে কেন আর সেই সোকল্ড ব্যথার গানগুলো আর হবে না, কিংবা যে ধরনের ধরো লাভ সংস দুটো ব্যান্ডের কাছ থেকে আমরা পেয়েছিলাম সে ইন 2000 when the whole thing started, 2000-2001, সেটা আর কেন হবে না? মানে what has changed in you যে ওই গানগুলো তোমরা আর লিখতে পারছো না? বয়স, অভিজ্ঞতা, ম্যাচুরিটি, সেগুলো মানে এখন সত্যি সত্যি আমি শুধু চেয়েছি তোমায়, এই লিরিকটা শুনলে আমার একটু জুভেনাইল মনে হয় আর কি। মানে আমি শুধু চেয়েছি তোমায়, ডেফিনেটলি এখন আরেকবার লিখতে বসলে আরেকবার লিখবো না, মানে এলেও লিখবো না, মানে এখন এই সময় এই বয়সে এসে ওই রকম এক্সপ্রেশন হয় না, তার এক্সপ্রেশনেরও একটা ম্যাচুরিটি এক্সপেক্টেড। সো আমার মনে হয় যারা আমাদের সাথে জার্নিটা করেছে তারা এই প্রশ্নটা করে না। যারা খুব সুপারফিশিয়ালি ক্যাকটাসকে দেখেছে বা চিনেছে তারা বলতে পারে যে আরেকটা হলুদ পাখি চাই, কিন্তু যারা জার্নিটা করছে আমাদের সাথে তারা কখনো জিজ্ঞেস করে না। আমি একই কথা বলবো, যে ফ্যানের ফ্যানত্ব কম, অর্থাৎ ঘনত্ব কম, মানে তার ফ্যান হওয়ার যে ব্যাপারটা ছিল তার মধ্যে তার ঘনত্ব কম ছিল, একেবারেই সুপারফিশিয়াল, সেই শুধুমাত্র হয়তো একলা ঘরেরই সে ফ্যান, সে হয়তো ফসিলসের ফ্যান নয়, একলা ঘরের ফ্যান, সে একলা ঘরের ফ্যান, সে ফসিলসের ফ্যান নয়। বাহ, ওয়েল সেড। হ্যাঁ, এক্স্যাক্টলি এইভাবে আমাদের হলুদ পাখির অনেক ফ্যান আছে, তারা হয়তো ক্যাকটাসের ফ্যান নয়, কিন্তু ওই পার্টিকুলার গানটার ফ্যান। কাজেই আমি একটা কথা বলি যে যেমন থিমেটিক্যালি কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস আমরা করেছি একটা সময় যখন দরকার ছিল, যে বয়সে ছিলাম সেই সময় সেটাই প্রধান বলে মনে হতো, করেছি। এখন নতুন অ্যালবামে যখন হাজার বিছানার এরকম একটা গানের নির্বাচন হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এক হাত থেকে অন্য হাতে শুধু বদলাও হাজার বিছানায়, কিসের সান্ত্বনা খুঁজে বেড়াও, এই যে গান, এই যে থিম, এই থিমটা একটা সময়ে মাথা খারাপ করে দেওয়া, বিশ্ব উল্টে যাচ্ছে তাতে মনে হয়েছিল। এখন আর মনে হয় না, এখন ম্যাচুরিটি লেভেলটা বেড়ে গেছে। এখন মনে হয় যে ঠিক আছে, হাজার বিছানায় গেল, তাতে কি এসে গেল, কিছু এসে গেল না। প্রেম এই জিনিসটাকে তখন যেরকম ভাবে দেখতাম, এখন সেভাবে দেখি না, এখন অন্যরকম হয়ে গেছে। কিন্তু এই গানটা তো লেখা সেরকম একটা বেশ একটা দখলদারির ব্যাপার, দুই তরফেই দখলদারি, সেই ব্যাপারটা নিয়ে এই গানটা এখন মনে হয় ছেলে মানুষই। কিন্তু মিউজিক্যালি আমরা যখন গান নির্বাচন করছি, তখন শুধু যে ফিলোসফার রূপম গান নির্বাচন করছে তা তো নয়, সেখানে আরও অনেকে আছেন যারা গান নির্বাচন করছেন এবং তাদের ভোটটাও ইকুয়াল পাওয়ার রাখে। তাদের মধ্যে অনেকে হয়তো সেইভাবে ভাবছেন না, তারা গানটাকে ওই দর্শন হিসেবে দেখছেন না, তারা ভাবছেন গান মানে হচ্ছে শুনতে যেটা ভালো লাগবে ভাবছেন, এবং সেটা ব্যান্ডে খুব ইম্পর্ট্যান্ট, মানে সেটাকে আমি খাটো করছি না, অবশ্যই দর্শনের দিক থেকে সেটা খাটো, কিন্তু মিউজিক্যালি আবার সেটা উচ্চ আসন সেটার আছে, কাজেই সেটা ইম্পর্ট্যান্ট না, আদারওয়াইজ ব্যান্ডের কোনো মানে হয় না। শুধু ফিলোসফি দিয়ে তো ব্যান্ড হবে না, মিউজিক্যালিটিও লাগবে। কাজেই সেই গান বেশি নম্বর পাচ্ছে সেখানে। তাহলে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? সেটাকে রিপ্রেজেন্ট করতে করতে, রিহার্সাল করতে করতে পরিকল্পনা তৈরি হচ্ছে যে এর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট লাইন কোনটা আছে, সেই লাইনটাকে আলাদা করে বের করে আনা। একদিন শেষ হয়ে যাবে সব, এই লাইনটাকে হ্যামার করানো, যেন গানটার আসল গুরুত্ব হচ্ছে ওই লাইনটাতে, অন্য কিছুতে নয়।
কাজেই ওই লাইনটাকে ফিরিয়ে আনা, ওই লাইন দিয়ে একটা কোরাস তৈরি করা যেটা সবাই মিলে গাইবে, সবাইকে দিয়ে গাওয়ানো হবে, সেটার তাৎপর্য বাড়াতে হবে, সেই বুদ্ধিগুলো নতুন বুদ্ধি। এটা যখন আমরা পুরনো প্রেমের গান করেছি তখন তো এইগুলো ছিল না, এখন এগুলো। সো এগুলো হচ্ছে জার্নি, এটাই হচ্ছে জার্নি। আরেকটা প্রশ্ন আমাদের ফেস করতে হয়, যেহেতু আমরা সাউন্ডটা চেঞ্জ করলাম, তারপরে শো করতে গিয়ে দেখলাম যে নতুন গানগুলো নতুন সাউন্ডে আর পুরনো গানগুলো পুরনো সাউন্ডে, এটা তো হতে পারে না। কাজে পুরনো গানগুলোকে নতুনভাবে অ্যারেঞ্জ করে নতুন সাউন্ডে ফিট ইন করিয়ে মানে উপস্থাপনা করার একটা প্রয়োজন এলো। সো সেই জায়গা থেকে সমস্ত শুধু তুমি এলে না থেকে শুরু করে স্যারিডন জেলুসেল, আমি শুধু চেয়েছি তোমায়, এই ধরনের সবকটা গান, ইভেন এখন বুদ্ধ, সবকটা গান নতুন অ্যারেঞ্জমেন্ট আমরা করি। এবার এটা নিয়ে কিন্তু খুব মিশ্র কমেন্ট। যারা যারা সেই শুধু তুমি এলে নাটাকেই আপন করে নিয়েছিল, তারা কিন্তু নতুন অ্যারেঞ্জমেন্টে তাদের কাছে দানা বাঁধছে না, তারা মানে কনস্ট্যান্টলি বলে চলেছে না আগেরটা বেটার ছিল। আবার যে হয়তো ফ্রেশ শুনতে এসছে ক্যাকটাস, সে শুধু তুমি এলে না হয়তো কোনোদিন কোথাও শুনেছে, কিন্তু এইবার লাইভে ভালো করে শুনলো, তার কিন্তু এটা ভালো লাগছে। সো সে ফর শুধু তুমি এলে না, উই গেট বোথ ফিডব্যাকস। হ্যাঁ, নতুন অ্যারেঞ্জমেন্টটা দারুণ, আর কেউ কেউ বলছে না পুরোনো অ্যারেঞ্জমেন্টটা কোনো তুলনা হয় না, ওটার যে আবেগটা সেটা এটাই নেই। এটা টেকনিক্যালি স্ট্রঙ্গার হতে পারে, কিন্তু পুরোনো আবেগটা পেলাম না। কিন্তু ক্যাকটাসের তো এটা নতুন কিছু নয়, কারণ তোমাদের শোতে তো আমি অনেক দিন ধরেই দেখছি কিছু কিছু চেঞ্জ লাইভ শোজে একটা রেকর্ডিং এর থেকে গানে থাকে। হ্যাঁ, আমি মানে এটা ধরো লাস্ট যদি বলি তুচ্ছ থেকে আমরা এই জিনিসটা করা আরম্ভ করেছি। সো দ্যাটস ওয়ে ব্যাক ইন 2008। সো 5-6 বছর ধরে আমরা এই পুরোনো গানগুলোকে নতুন সাউন্ডে ফিটিং করার একটা প্রয়াস করে চলেছি, এবং আজকের দিনে এসে দাঁড়িয়ে করতে পেরেছি। খুব রিসেন্টলি এপ্রিল মাসে আমরা একটা শো করলাম, যেখানে পুরো সেটটাই যা যা সং লিস্ট ছিল সবকটাই নতুন অ্যারেঞ্জমেন্ট। ইন্টারভিউটার শেষে যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিল সেই প্রসঙ্গে আসি, তো সো কল্ড ক্যাকটাস ফসিলস রাইভালরি। কারণ আমার মনে আছে ক্যাকটাস ফসিলস একই কলেজে শো হলে সাধারণত কয়েকটা ডায়লগ থাকতো। জল খেয়ে নিয়ে প্রশ্নটা শোনার আগে, হ্যাঁ, প্রথমে যদি ফসিলস থাকে তাহলে স্টেজ থেকে নামার আগে রূপম বলতো, আপনারা এতক্ষণ যেটা শুনলেন সেটা বাংলা রক, এবার আপনাদের সামনে ক্যাকটাস। প্রথম যে, এবং তারপরে স্টেজে উঠে তোমার ডায়লগ হতো বিগ বয়েস প্লে এট নাইট। এটা ইনফ্যাক্ট একাধিক জায়গায় শুনেছি আমি। এতটাই মানে দিস ওয়াজ সো ওয়েল এস্টাবলিশড যে মানে হ্যাঁ ফেস্টে কে বাজাচ্ছে ক্যাকটাস ফসিলস, ওরে বাবা তাহলে তো মারামারি হবে প্রায়, এই জাতীয় জিনিসপত্র হতো। ফ্যানেদের মধ্যেও একটা রাইভালরির ব্যাপার আছে, ফেসবুকে প্রচুর আলোচনা হয়েছে নানান রকম ঝামেলা নিয়ে। তো হঠাৎ করে এত বছর পরে একটা মৈত্রীবন্ধন টাইপের ব্যাপারে প্রয়োজন হলো কেন? দেখো মানে কি বলবো, ম্যানেজমেন্টের পরিভাষায় অলিগোপলি বলে তো একটা কথা রয়েছে। যেমন ফুটবল ক্লাব বলতেই আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান বুঝি, কোল্ড ড্রিঙ্কস বলতেই অমুক আর তমুকটাকে বুঝি, ওই দুটোকেই বুঝি কিন্তু। হ্যাঁ, মানে কোলা বলতে গেলে অমুক দুটোই ভেসে আসে। সো সেই জিনিসটা বিজনেস স্ট্র্যাটেজি হিসাবে খুব ভালো। এই অলিগোপলিটা সারা পৃথিবীতে বিভিন্ন অ্যাসপেক্টে এটা ইউজড হয়েছে। সো সেই জায়গা থেকে ফসিলস ক্যাকটাস মিলে একটা অলিগোপলি বাংলা রকের জন্য তৈরি করেছিল, সেটা খুবই স্বাস্থ্যকর ছিল। কিন্তু মজাটা হচ্ছে যে এই অলিগোপলির মধ্যে যতই আপাত দৃষ্টিতে বিরোধিতা থাকুক না কেন, রাইভালরি থাকুক না কেন, তাদের ভেতরে ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা না হলে কিন্তু এই জায়গাটা, এই অলিগোপলিটা মেনটেন করা যায় না। সো সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু সমস্যা হচ্ছে। আমি শুধুমাত্র বিজনেস অ্যাসপেক্টে বলছি হয়তো, কিন্তু এটার আরও অনেক অ্যাসপেক্ট, মানে এটার একটা ক্রিয়েটিভ অ্যাসপেক্টও ভাবা যেতে পারে, এটা একটা আর্টিস্টিক অ্যাসপেক্টও ভাবা যেতে পারে। সো সেই ভেতরের আন্ডারস্ট্যান্ডিংটায় কোনো সমস্যা ছিল, তৈরি হয়েছিল। আমাদের মনে হয়েছে, আমার তো ডেফিনেটলি মনে হয়েছে, আমি বোধ করি রূপমেরও, যে না সেই জায়গাটা নিজেদের মধ্যে সেই বিরোধটা রাখার কোনো কারণ নেই। বাংলার রক মুভমেন্ট পার সে, এটার জন্য আমাদের এই বিরোধটা মিটিয়ে ফেলা অবশ্যই দরকার। কি বলবো, মানে why the sudden show of unity? সাডেন নয়, মানে এইটাই হচ্ছে চিরকালীন। মানে মঞ্চে কি বললাম না বললাম, যা বলছি তার যুক্তি আছে। ও যেটা বলেছে, বলতো আগে ছিল বিগ বয়, এখন দুজনেই বিগ বয়, কাজেই এখন আর কি ওই ডায়লগ দেবে না, সিধুও দিতে চাইবে না, আমিও দেবো না, আমি কোনোদিনই দিইনি।
বাংলা রকের আমি চিরদিনই ফ্যান অফ বাংলা রক। সেই ক্যাকটাস যখন বাংলা রক করতো তখনও আমি ফ্যান ছিলাম। মাঝখানে ওরা ওদের সাউন্ড চেঞ্জ করে ফেলে, যেটা অনেক ফ্যানেরই হয়তো খারাপ লেগেছে, আমারও লেগেছে। কাজেই সেটা নিয়ে একটু ঠুকে দিলাম যে এবার যেটা শুনবেন সেটা বাংলা রক, এরপরে শুনবেন ক্যাকটাস। সেটা ওই ফ্যান হিসেবে। আরে আমি চটে গেছি যে ক্যাকটাস কেন মাঝপথে রককে অতটা প্রাধান্য দেয়নি। রকের সঙ্গে আরও অনেক উপকরণ মিশিয়েছে, যেটা মেশালে পরে সাউন্ডটা অতটা রক থাকে না, ডাইলুটেড হয়ে যায়। সেটার একটা সমালোচনা বলা যেতে পারে এটা। এই যে ডায়ালগটা বললি তার আমি একটা ব্যাখ্যা দিলাম। আদারওয়াইজ এই ব্যাখ্যাগুলো আমাদের দুজনকে দেওয়ার প্রয়োজন নেই। আমরা জানি যে কোন জায়গা থেকে কে কি বলছে, এবং ক্যাকটাস যে বিগ বয়েজ হতে পেরেছে সেটা তো তাদের নিজের যোগ্যতায় হয়েছে, সেটা তো কেউ তাদের তৈরি করে দেয়নি। কাজেই হয়েছে, তারা বলেছেন। আমরাও যখন হয়েছি আমাদের নিজেদের যোগ্যতায় হয়েছি, সেটা ক্যাকটাস নিশ্চয়ই সেটা পছন্দ করেছেন। এবং আমরা যেহেতু বাংলা রকের জন্য কাজ করছি, একে অন্যের উৎকর্ষে অবশ্যই আমরা উল্লসিত হই, এবং সেটারই প্রমাণ বারবার মিলেছে এই দীর্ঘ সময় ধরে। এই কদিনের ঐক্য নয়, দীর্ঘ সময় ধরে আমরা একে অন্যের গান শুনেছি, একে অন্যের গানের পজিটিভ ফিডব্যাক দিয়েছি যে এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না। এবং এমনও মনে পড়ে যখন পিঠোপিঠি আমাদের অ্যালবাম রিলিজ হয়েছে, তখন একে অন্যকে মিক্স শোনানো, আমরা এটা এরকম রাখছি, মানে একটা গান, একই গান, মিক্সটা একটু ওলটপালট করে দিলে কিন্তু পুরো আঙ্গিকটাই চেঞ্জ হয়ে যেতে পারে। কাজেই সেটা নিয়ে একটা ডিলেমা। এমন একটা সময় যখন ফোকের আধিপত্য, ফোক ফিউশনের আধিপত্য বাংলা মিউজিক সিন জুড়ে, সেখানে আমরা দুটো ব্যান্ড দুরকমভাবে চেষ্টা করছি বাংলা রকটাকে প্রতিষ্ঠা করবার জন্য। সেখানে এই আলোচনাগুলো খুব ক্রিয়েটিভ, খুব দরকারি, খুব উপকারী, সেগুলো কিন্তু হয়েছে। সেগুলো স্টেজে অবশ্যই দেখা যায়নি। কাজেই আমরা জানি যে উপরি যতই মনে হয় যে এক্ষুনি হলো, তা নয়, এটা দীর্ঘদিনের। মাঝে যে একটা গ্যাপ গেছে সেটারও অবশ্যই কিছু যুক্তি আছে, কারণ আছে। সেটা আমরা যে দুজন সর্ট করতে পেরেছি, সেটা আমার মনে হয় আখেরে বাংলা রকের যে গোটা পরিমণ্ডল তার জন্য ভালো। মানে কলকাতা ফুটবল লিগ চালাতে গেলে তো মানে ইস্টবেঙ্গল মোহনবাগানকে তো লাগবেই, বাদ বাকি সমস্ত দলই ইম্পর্টেন্ট, তাদেরকে ছাড়াও লিগ হবে না। কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানকে বাদ দিলাম, এবছরের লিগে এরা নেই, সেই লিগ কতটা টিকবে? লিগের কথাই যেহেতু বললে, আমি যদি ধরে নিই যে বাংলা ব্যান্ড মিউজিকের যেটা ফার্স্ট ওয়েভ, বোথ অফ ইউ আর এ পার্ট অফ দ্যাট, ধরে নিলাম, যেটা বারবার এখন নানান জায়গায় আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে সেকেন্ড জেনারেশন কতটা সেইভাবে উঠে আসতে পেরেছে, আর সেকেন্ড জেনারেশন একটা খুব বড় কম্পিটিশন ফেস করছে, যেটা হয়তো তোমরা যখন শুরু করেছিলে খুব একটা ছিল না, সেটা হচ্ছে ফিল্ম মিউজিক। তাহলে তোমরা আজ থেকে 10 বছর পরে কি সিচুয়েশন দেখতে পাচ্ছ? সেই ক্যাকটাস আর ফসিলজি থাকবে না, আরো 10টা ব্যান্ড উঠে আসবে বলে তোমরা দেখতে পাচ্ছ? সেকেন্ড জেনারেশন কেন বলবো? শুধু সেকেন্ড জেনারেশন তো শুধু নয়, অন্তত 4টে জেনারেশন তো দেখাই যাচ্ছে। মানে যদি আমি পৃথিবী, ঈশান, এই সমস্ত ব্যান্ডদের সেকেন্ড জেনারেশন বলি, তার পরের একটা ব্যাচ আছে, তারও পরের একটা ব্যাচ আছে। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকে নিজের নিজের মতো করে মিউজিক করেছে, প্রত্যেকে নিজের নিজের মতো করে মিউজিক করছে। পৃথিবী, ঈশানের গান যে সময় বেরোয়, কম্পিটিশনের মাধ্যমে মানুষ শোনে তাদের গান, এবং লোকে ভালোবেসেছে তাদের গান, লোকে নিয়েছে, তাদের প্রচুর ফ্যান্স তৈরি হয়েছে, তাদের নিজের যোগ্যতায় তারা এই ফ্যান তৈরি করতে পেরেছে। এর পরের যারা, তাদের নিয়ে উই আর কনসার্নড, কারণ তাদের গান শোনাবারই জায়গা পাচ্ছে না। সেই জন্য ওদের সমস্যাটা আরও অনেক বেশি। তৃতীয় জেনারেশন বা চতুর্থ জেনারেশন যদি আমি আজকে বলি, একদম নতুন যারা, তাদের সামনে সিচুয়েশনটা খুব টাফ। তার কারণ কোনো প্রযোজক নেই। এর আগে যেসব প্রযোজকদের, আমাদের শুরুর দিকে আমরা সেরকম প্রযোজক পাইনি, আমরা FM রেডিও তৈরি হওয়া পেয়েছি। 2003 সালে FM এসেছিল কলকাতায়, এবং সেটা আমাদের হেল্প করেছে, দুই পক্ষকেই হেল্প করেছে, পুরনোদের হেল্প করেছে। তারপর একটা কম্পিটিশন প্রজন্ম এলো, তাদের বিভিন্ন টেলিভিশন কম্পিটিশন, এই প্ল্যাটফর্মটা তাদের বিভিন্নভাবে হেল্প করলো। তারপরে যারা এলো, টেলিভিশন কম্পিটিশন
কি কারণে এসেছিল? এটা এসেছিল কিছু প্রযোজকের ব্যবসায়ী বুদ্ধি। তারা চেয়েছিল বাংলা ব্যান্ডের মাধ্যমে মুনাফা অর্জন করতে এবং পরিচিতি পেতে, পশ্চিমবঙ্গব্যাপী একটা গ্রহণযোগ্যতা তৈরি করবার জন্য তারা বাংলা ব্যান্ড এই মুভমেন্টটাকে ব্যবহার করে। এবং নতুন ব্যান্ডদের জন্য কম্পিটিশন করলে কি হচ্ছে, আমাদের মতো পুরনো যারা তারকা, পুরনো যারা নন ফেস, তাদের ওরা পেয়ে যাচ্ছে। কারণ যখনই নতুনদের স্বার্থ দেখানো হচ্ছে আমাদের সামনে, আমরা চলে যাচ্ছি। আমরা তো সেই জিনিসটার জন্য বিরাট কিছু একটা দাবি দাওয়া করছি না, নিঃশর্তে আমরা চলে যাচ্ছি। তো সেই জিনিসটার জন্যই নতুনদের তুলে ধরা ওদের দরকার ছিল এবং তাতে লাভবান হয়েছিল নতুনরা। এবার যারা আসছে তাদের সামনে কোনো প্ল্যাটফর্ম নেই, কারণ অলরেডি প্ল্যাটফর্মগুলো এখন সমস্ত ফিল্মের দখলে চলে গেছে। যা যা যে জায়গায় টাকা ছিল, সমস্ত ব্যবসা ছিল, সেগুলো ফিল্মে, যেহেতু ভালো ভালো কিছু মানুষ এসছেন ফিল্মে, ভালো মিউজিক তৈরি হচ্ছে ফিল্মে, সো এবং ওখানে টাকা লাগালে সেটা প্রত্যক্ষভাবে নিজের পকেটেই টাকাটা ফেরে। আমরা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট, আমাদেরকে টাকা দিলে সেই টাকাটা ফিরবে না। কাজে অবভিয়াসলি ফিল্মের জন্য একদম নতুনদের জায়গাটা টাফ হয়েছে, লড়াইটা কঠিন হয়েছে। তার জন্যই আমি একরকমভাবে কাজ করছি, বাংলা রক ম্যাগাজিন তৈরি করেছি এবং শুধু আমি নয়, আমার জন্য আমার একটা টিম আছে যারা একেবারেই ভালোবাসার গান ভালোবেসে কাজ করছে। আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেখানে ভিডিও প্ল্যাটফর্মও আছে, সেটা একটা ম্যাগাজিনও, সেখানে নতুনদের ভিডিও করা হয়। এইভাবে আমরা আমাদের মতো কাজ করে চলেছি। এইভাবে প্রত্যেকেই নিশ্চয়ই তাদের নিজেদের মতো করে কাজ করছেন। 10 বছর পরে কোথায় দেখতে পাচ্ছি নিজেদের বা বাংলা রক মুভমেন্টকে, সেটা ভূমিকম্পটা একটু প্রাসঙ্গিক হতে পারে। সেটা হচ্ছে যে ভূমিকম্পের জন্য ইদানিংকালে দুটো শব্দ খুব শোনা যাচ্ছে, একটা হচ্ছে এপিসেন্টার, একটা হচ্ছে আফটার শক। সো এপিসেন্টারটা আমরা ডেফিনেটলি প্রোভাইড করেছিলাম, আফটার শকটাও মাঝারি হয়েছে। কিন্তু 15 বছর বাদে, 10 বছর 15 বছর বাদে বাংলা রক মুভমেন্ট এই একই তীব্রতা নিয়ে যদি এক্সিস্ট করতে হয়, আরেকটা এপিসেন্টার দরকার। সেটা কি আদৌ আসবে গিভেন দ্য কারেন্ট মিউজিক্যাল সিন? মনে হয় সম্ভব? হ্যাঁ, আসবে। কারণ রূপম যেমন বলছে, ভালো কাজের কিন্তু অভাব হচ্ছে না। প্রচুর ছেলে খুব ডেডিকেটেডলি কাজ করে চলেছে। তারা হয়তো এক্সপোজার এই ফ্যাক্টরটা পিছিয়ে আছে, কিন্তু একদিন সেরম পাওয়ারফুল কম্পোজিশন আসবে, পারফর্মার আসবে, ওইসব কিছু তোয়াক্কা করবে না। এক্সপোজার পেলাম কি পেলাম না, এফএমএ গান বাজলো কি বাজলো না, টিভি চ্যানেল দেখালো কি দেখালো না, আমি পারবো। হ্যাঁ, যেরকম আমরা করেছিলাম, মানে ধর আমাদের প্রথম অ্যালবামের 2টো গান রেডিওতে বেজেছিল, কিন্তু তারপরে অ্যালবাম যেটাও সুপার ডুপার হিট, ফসিলস 2, অনেকে বলে আইকনিক অ্যালবাম, সেটা কিন্তু রেডিওতে বাজেনি। মাত্র একটা গান বেজেছিল, তাও কিছুদিন। এবং যে গানটা ধরা যায় যে একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল বাংলা রকের, মানে একটা মেটালের শুরুটা করে দিয়েছিল, সেটা হচ্ছে অ্যাসিড। সেটা কোনো রেডিও স্টেশনে বাজেনি, কারণ রেডিও স্টেশনে ওই কন্টেন্ট দেওয়া যায় না। জেনারেলি আমরা যেটা শুনেছিলাম, ফিডব্যাক যেটা পেয়েছিলাম, যে ওরকম অ্যাগ্রেসিভ লিরিক দেওয়া যায় না, ওরকম ওই টেম্পোটা ব্যবহার করা যায় না, ওতে নাকি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারে। কাজেই ওই সাপোর্টটা আমরা পাইনি, কিন্তু সেখানেও কিছু আটকে যায়নি, সেই জোরটা ছিল। আমার মনে হয় আমি যে ভবিষ্যতের যা কাজ দেখছি, ক্রিয়েটিভ জায়গা থেকে জোরটা আছে, ব্যক্তি হিসেবে জোরটাকে তৈরি করতে হবে। একটা মানুষ যে গানটা গাইবে বা যে গানটা বাজাবে, সে কতটা প্রেজেন্টেবল, সে কিভাবে কমিউনিকেট করছে অডিয়েন্সের সঙ্গে, অডিয়েন্সের চোখে সে কোন আসনটা নিতে পারছে, কোন আসনটা নিজের ব্যান্ডকে দিতে পারছে, এই জায়গাগুলো শেখার, এটা সময়ই শেখাবে। আমি সময়ের দিকে তাকিয়ে থাকবো। এখন যেমন যে কটা ব্যান্ড আসছে, যারা নতুন মিউজিক করছে, হয়তো অ্যারেঞ্জমেন্টস অনেক বেটার হয়েছে, অনেক রকম সাউন্ড নিয়ে তারা এক্সপেরিমেন্ট করছে, কিন্তু তোমাদের কি কোথাও মনে হয় যে বাংলা লিরিক থেকে তারা সরে গেছে? তারা ইংরেজিতে লিখছে বেশি, হিন্দি ইংরেজি কোলাবোরেশন করছে, বাংলা থেকে কি প্রেজেন্ট ইয়াং জেনারেশন সরে যাচ্ছে বাংলা লেখা থেকে? এইটা আমার একটা প্রশ্ন। বাংলা লেখা গান, যে কারণ আমি তো বাংলা ব্যান্ড নিয়েই কাজ করছি। বাংলা রক ম্যাগাজিনে এত যে নতুনদের গান আমি শুনছি, সেগুলো তো সব বাংলাই। আদারওয়াইজ তো আমি আমার এই প্ল্যাটফর্মকে টিকিয়ে রাখতে পারতাম না যদি নতুনদের পার্টিসিপেশন না থাকতো। আমি প্রচুর নতুন বাংলা গান শুনছি, সেদিক থেকে আমার কোনো সংশয় নেই। হ্যাঁ, যেটা এই প্রশ্নের মধ্যে থেকে যে প্রশ্নটা ডিরাইভ করা যেতে পারে, যে সেন্টিমেন্টটা কি বাংলা সেন্টিমেন্টটা কি আমি পাচ্ছি না, জাস্ট
আক্ষরিক কিছু আমি অক্ষরগত বাংলা পাচ্ছি, সেন্টিমেন্টটা পাচ্ছি না। যে জায়গা থেকে আমরা জোর দিই বাংলা রক এই কথাটার উপরে, বা আমি বলি যে এই যে আমি ভালোবাসি যাকে সে বিষাক্ত মানুষ, সবুজ তার শিরা, এই যে সবুজ তার শিরা, এটা বাংলা। এই যে সুর আমি করেছি, এটা একটা হার্ড রক সং, মানে সেরকমভাবে দেখতে গেলে যে বাংলার প্রথম হার্ড রক অ্যান্থেম এটাই। কিন্তু এখানে সুরটা দেখ, সবুজ তার শিরা, এটা বাংলা, এখানে বাংলার গন্ধ আছে, তাই বাংলা রক। আচ্ছা, সিধু তার একটা প্ল্যান ছিল অনেকদিন আগে, আমার মনে আছে এবার কথা হয়েছিল, এই অনেক এমন ব্যান্ড আছে যেগুলো কম্পিটিশনের মাধ্যমে আমরা তাদের গান শুনতে পাই, তবে ওই একটা ব্যান্ডের হয়তো একটাই খুব ভালো গান। তুমি একটা প্ল্যান করেছিলে যে এরকম ব্যান্ডগুলোর ওই একটা 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 গান দিয়ে একটা অ্যালবাম, সেটা কি হলো? সেটা আমি ভাবছিলাম তার নাম দেবো মানে বাতিল। এই কারণে বাতিল যে মানে এই কম্পিটিশনে ওয়ান সং ওয়ান্ডার হিসাবে প্রচুর ব্যান্ড উঠে এসছে, কিন্তু পরবর্তীকালে তারা ক্যারি করতে পারেনি বা অনেকে রিলিজও করতে পারেনি। বিশেষ করে যারা রিলিজ করতে পারেনি তাদের সেই ওয়ান সংগুলোকে নিয়ে একটা কালেকশন করার আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু তার জন্য আমি সামান্য এগিয়েছিলাম, একটি ব্যান্ডের সাথে কথা বলেছিলাম, কিন্তু আমি দেখলাম সেই ব্যান্ডটা যদিও সেই মুহূর্তে প্রায় এক্সিস্ট করছিল না, কিন্তু তবুও ওদের ইচ্ছে এবং স্বপ্ন ছিল যে ব্যান্ডটাকে আবার রিক্রিয়েট করবে, এই গানগুলোকে আবার রেকর্ড করবে। সো আমার মনে হলো যে এই মানে এই সেন্টিমেন্টটা, আমি এই সেন্টিমেন্টটাকে মর্যাদা দিলাম যে না সত্যি তো এইটা ওদের গানই থাকুক না, আমি মাঝখানে কেন ঢুকতে যাব। সেরকম একটা জায়গা থেকে আমি আর খুব এগোইনি এই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার পরে। আরো একটা অভিযোগ আছে যেটা তোমরা আগে করতে এখন করো না, সেটা হচ্ছে প্লাগ এন্ড প্লে। প্লাগ এন্ড প্লে যখন আমরা করেছি 2001, 2003, সেই সময়টাই অন্যরকম ছিল, মানে পুরো উদ্যমটা, পুরো উদ্দীপনাটা দিয়ে সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়া। কিন্তু এখন মনে হয় যে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা সেটা তো ইভেন্ট ম্যানেজারের কাজ, আমরা আর্টিস্ট, আমাদের কাজ গান করা। একটা ভালো ইভেন্ট ম্যানেজার একটা ভালো কাজ করুক, আমরা গিয়ে ফাটিয়ে শো করবো। তোমাদের দুজনকে লাস্ট একসঙ্গে একটা অ্যালবামে শোনা গেছিল বোধহয় সেই ব্যান্ডে মাতরম। এখন যেহেতু না, তারপরে একটা ফিল্মের রিসেন্টলি সিধু একটা কাজ করেছে, অচেনা বন্ধুত্ব, ও সঙ্গীত পরিচালক, ওয়ান অফ দ্য মিউজিক ডিরেক্টরস হিসেবে কাজ করেছে, ওখানে আমি একটি গান গেয়েছি, তো সেই অ্যালবামেও শোনা গেছে। এছাড়া তো আর মনে পড়ছে না, এছাড়া ইদানিংকালে কিছু নেই। তা এখন যেহেতু এত ট্রিমেন্ডাস বন্ধুত্ব তোমাদের দুজনের, আরেকটা অ্যালবামে একসঙ্গে কাজ করার কোনো সম্ভাবনা আছে কি? সম্ভাবনা সবকিছুরই আছে, কোনটা হবে সেটা সময়ই বলবে। আর এখন যেরকম সময় এসে দাঁড়িয়েছে, অ্যালবাম অ্যাজ করার প্রয়োজনীয়তাটাই তো কমে যাচ্ছে। লোকজন তো সিডি কেনে না, করে বানিয়ে লাভ কি আছে? তার চেয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে গান আপলোড করে দেবো, নিশ্চয়ই সেরকম কিছু একটা। যেমন এইটা, এই যে বাংলা রক ম্যাগাজিনের সাউন্ড ক্লাউড অ্যাকাউন্টে ক্যাকটাসের অরিজিনাল, মানে এতদিন যেটা আনরিলিজ ছিল, একেবারে নতুন গান, সেটা নাগরিক বোতাম, সেটা রিলিজড হলো। এটাও তো বলা যেতে পারে যে একই প্ল্যাটফর্মে, ওই একই প্ল্যাটফর্মে আমারও গান আছে, আবার ক্যাকটাসেরও গান থাকলো, কাজে আমাদের দুজনেরই গান একই প্ল্যাটফর্মে। এখন প্ল্যাটফর্মটা সিডি নয়, এখন হয়ে গেছে সাউন্ড ক্লাউড বা অন্যান্য নানা রকম। হয়তো আমি বেমানান, তাই ভুল করে ফেলি বানান, হয়তো আমি অসাধারণ, হয়তো আমি বেমানান, তাই ভুল করে ফেলি বানান, হয়তো আমি অসাধারণ, তাই না থাকলেও কোনো কারণ টপকে যায় সব বারণ। আর ইচ্ছে মতো ঢাকছি ক্ষত, নিজেই হয়ে অচ্ছুত, ভদ্রতা বোধে ঠান্ডা ক্রোধে পুষছি যত বারুদ। আর ইচ্ছে মতো ঢাকছি ক্ষত, নিজেই হয়ে অচ্ছুত, ভদ্রতা বোধে ঠান্ডা ক্রোধে পুষছি যত বারুদ। আর কখনো যদি সহ্যের চৌকাঠ পেরোতাম, আর কখনো যদি সহ্যের চৌকাঠ পেরোতাম, অকেজ হতো যত, অবাধ্য হতো যত, অকেজ হতো যত, অবাধ্য হতো যত,
নাগরিক পোতাম, নাগরিক পোতাম, নাগরিক পোতাম। দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি নকশাল, সেই নকশালের গান এটা। আমি এবং অ্যালেন আমাদের দুজনের সঙ্গীত পরিচালিত। গানটার নাম এই একটা দিন। হিসেব চাপা কুমোট গ্লানি, আনন্দের চোখে চোখ রাখতে চাই, আকাশের মেঘ হয়ে ভাসতে চাই। এই একটা দিন বেঁচে আধার, ছড়া আলোয় চড়তে চাই। সবার হলো সাদা ঘোড়ায়, আলাদিন জিন্দাবাদ হাতিমটাই, আলাদিন জিন্দাবাদ হাতিমটাই।